জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক, দ্রুত আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্য আসবে বললেন আলী রিয়াজ। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে বললেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। সংবিধান সংশোধনে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। 16 বছর বয়স হলেই ভোটাধিকারের প্রস্তাব। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। বান্দরবনের নাইখাংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে যুবক নিহত। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি, এলাকায় ফের আতঙ্ক। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পন্ন। যানবাহনের চাপ বাড়লে বাড়ানো হবে ফেরি। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল তুরস্ক। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র রাজপথ, বিরোধী দলীয় নেতার হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। স্বল্প সময়ে জাতীয় ঐক্যমত্য তৈরি সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ঐক্যমত্য তৈরি করা সম্ভব। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, সংস্কার নিয়ে দ্বিমত থাকা বিষয়গুলোতে এ বৈঠকের মাধ্যমে ঐক্যমত্য আসবে। গেল বৃহস্পতিবার থেকে সংস্কার কার্যক্রমে ঐক্যমত্য তৈরিতে সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। খেলাফত মজলিসের পর বৈঠকে বসেছে বাংলাদেশ লেবার পার্টি। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। এরপর কিছু কিছু ব্যাপার আমাদের দ্বিমত আছে, কিছু ব্যাপার আমাদের আংশিক দ্বিমত আছে, আংশিক একমত আছে আমাদের। আমরা আশা করি যে এই আলোচনার মাধ্যমে এবং আমাদের সহ রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্য হতে পারবো, আমরা আশা করছি। আমরা দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দিনের সংলাপের বিষয়ে জানাতে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সংলাপ শেষে খেলাফত মজলিসের নেতারা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে সংলাপ হয়েছে সেখানে খেলাফতে মজলিস তারা কিন্তু বের হয়ে আসছে। তারা 166 যে সংস্কার প্রস্তাব ছিল তার মধ্যে 140টি তারা একমত হয়েছে এবং এর মধ্যে তারা 15টিতে আংশিক একমত হয়েছে এবং 10টি প্রস্তাবে তারা একমত হতে পারেনি। তো তারা আসলে যে বিষয়টিতে জোর দিয়েছে সেটি হচ্ছে ইসলামের যে ইসলাম নিয়ে একটি নির্দিষ্ট একটি ধারা আসলে দিতে হবে। এছাড়া তারা বলছেন যে পতিত যে ফ্যাসিস্ট যারা ছিল, স্বৈরাচার এবং তাদের যারা দোসর ছিল, তাদের বিচারের আগে তাদেরকে কোনো ধরনের নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এমনটি কিন্তু তারা দাবি করেছে। এছাড়া তারা বলছে যে তারা যেসব বিষয়ে আংশিক একমত হয়েছেন এবং যেসব বিষয়ে তারা একমত হতে পারেনি, সেই সব বিষয়গুলো তো তারা পরবর্তীতে আলোচনা করতে পারেন এবং যখন আসলে সবাইকে নিয়ে আলোচনাটা করা হবে তখন কিন্তু যদি সবাই এই বিষয় একমত হয় তখন কিন্তু তারা একমত হবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এর আগে আসলে 5টি যে কমিশন ছিল তারা কিন্তু তাদের রিপোর্ট জমা দেয় এবং সেখানে 166টি আসলে সংস্কার প্রস্তাব তারা সেটি করেছিল এবং সেটি নিয়ে আসলে পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আসলে বসবে এবং আজকে কিন্তু দ্বিতীয় দিন চলছে এবং কিছুক্ষণ আগে খেলাফত মজলিস তারা কিন্তু তাদের সংলাপ শেষে বেরিয়ে গেছেন এবং এখন বর্তমানে ভেতরে কিন্তু লেবার পার্টি অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চান এবং প্রধানমন্ত্রীর বিষয়টি যে তারা চান যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে
হবে না, এমনটি প্রাথমিকভাবে তারা ভেতরে সংলাপের আগে সংবাদ মাধ্যমে আসলে জানিয়েছেন। তবে সর্বশেষ তারা আসলে কটি প্রস্তাবে একমত হয় বা দ্বিমত হয় সেটি কিন্তু তারা আসলে বেরিয়ে আসার পরে আমরা জানতে পারবো। তো আমরা এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলে রয়েছি এবং অপেক্ষা করছি। আজকে দুইটি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশনের সংলাপ হওয়ার কথা রয়েছে, ইতিমধ্যে কিন্তু একটি শেষ হয়েছে এবং আরেকটি সংলাপ ভেতরে কিন্তু চলছে। তো আমার কাছে এই ছিল সংসদ ভবনের এলডি হল থেকে সর্বশেষ খবর। তোয়া, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সরাসরি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এদিকে গণমাধ্যম সংস্কার কমিশন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় কমিশনের সদস্যরা এই প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন জমা দেওয়ার পর দুপুর 1টায় যমুনার বাইরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে। সকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ঐক্যমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বের নিয়োগের অনভিপ্রেত ও অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তার দাবি, কমিশনের সুপারিশের সঙ্গে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হচ্ছে। তাই অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনায় শুধু হ্যানা উত্তর থাকা নিয়েও আপত্তি জানান তিনি। আগামীকাল ঐক্যমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার কথাও জানান তিনি। ভবিষ্যতে নির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত, তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। ঐক্যমত্য কমিশনের দেওয়া ন্যূনতম প্রার্থী হবার বয়স 21 বছরের বদলে 23 বছর আর 16 বছরের বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বলেন, আগামীকাল দুপুরে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাবপত্রের মতামত জমা দেবে তারা। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে ঐক্যমত্য কমিশন দাবি করলেও এ নিয়ে আলোচনা প্রয়োজন বলে দাবি করে এনসিপি। এ সময় 1972-এর সংবিধান গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশে নতুন সংবিধান প্রয়োজন, এর জন্য আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। বান্দরবানের নাইখাংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে খুমধুম ইউনিয়নের ভাজাবুনিয়া গ্রামের চিতারখুম সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীরের বয়স 20 বছর। পরিবার জানায়, সীমান্ত সংলগ্ন এলাকায় চাষাবাদের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়া কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পুলিশ জানায়, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার বাম পায়ে 2টি গুলি লেগেছে। এই ঘটনায় বান্দরবান সীমান্তে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হবিগঞ্জে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে 3 যুবকের বিরুদ্ধে। গেল বুধবার রাতে জেলার বানিয়াচং উপজেলার ঘুনই গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা কিশোরী জানায়, ওই দিন রাত আনুমানিক 9টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা একই গ্রামের ইকবাল
কামরুল ও হুমায়ুন তার মুখ চেপে জোরপূর্বক তুলে নিয়ে ইকবাল পাশবিক নির্যাতন চালায়। পরদিন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মুখের মধ্যে তারা কিতা দিয়া দইরা নিয়া তারা একটা জায়গার মধ্যে রাখিয়া তারা দর্শন কইরা রেপ কইরা আইনা রাস্তার মধ্যে ফেলা দিছে। এমন তার মধ্যে রাত 2টার সময় পানির মধ্যে মেয়েটা উঠে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে অবগত করলে আমরা থানা থেকে সাব ইন্সপেক্টর পাঠাই এবং ঘটনার বিষয়ে প্রাথমিক ইনভেস্টিগেশন করে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং এই নাহিদা আক্তার 14 বছরের একটু কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে এবং এই সংক্রান্তে আমরা বানিয়াচং থানা অফিসার এনসিসির বরাবরে একটি ফ্যাক্স বার্তা প্রেরণ করেছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য দেশজুড়ে বিশ্ব পানি দিবস পালন করা হচ্ছে। এবছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হিমবা সংরক্ষণ, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করে। এদিকে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের মাধ্যমে 2030 সালের মধ্যে সরকার নিরাপদ পানির নিশ্চয়তা প্রদান সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পানি দূষণ কমানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই অঞ্চলে উপকূল জুড়ে পুরো পানির যে হাহাকার, সেই পানির জন্য ভালো পানি, ঘরে ঘরে সুপেয় পানি সরকারিভাবে ব্যবস্থা হয়, এই জোর দাবি জানাচ্ছে কালীগঞ্জের পক্ষ থেকে। ঈদ ঘিরে যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ ও ঢাকা সিলেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে নেওয়া হয়েছে প্রস্তুতি। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। থাকবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও মোবাইল টিম। এছাড়া 10টি রেকার রিজার্ভ রাখা হবে, যাতে কোনো কারণে যানবাহন বিকল হলে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়া যায়। এছাড়াও আশুলিয়ার বাইপাইল, আব্দুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে জনভোগান্তি কমিয়ে আনার চেষ্টা করছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। ঢাকা সিলেট মহাসড়কেও চলছে 6 লেন উন্নতিকরণের কাজ। ঈদে ঘরমুখো মানুষের যেন কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়, বিশেষ করে রাস্তায় ট্রাফিকের জন্য। সেজন্য আমরা 9টি রেকার সহ অন্যান্য যেসব ব্যবস্থা, এইসব ব্যবস্থা আমরা রেখেছি। পাশাপাশি আমরা তৎপর আছি, আশা করা যায় ঈদে মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে পারবো। দর্শক, ঈদ যাত্রায় মহাসড়কের প্রস্তুতির বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোন কোন অংশে যানজটের আশঙ্কা রয়েছে এবং এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং তারা কি প্রস্তুতি নিয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তো আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদ যাত্রা গরমুখো মানুষের নির্বিঘ্ন করতে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গাজীপুরে ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। অর্থাৎ সবগুলো জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যেখানে কিন্তু পুলিশের একটি তৎপরতা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এবং সবগুলো জায়গায় আপনার সাধারণ যে গরমুখো মানুষ রয়েছেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু পুলিশের পক্ষ থেকে নানান ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। তো আমি যদি একটু দেখাতে চাই যে সড়কে কিন্তু এখন স্বাভাবিক অবস্থা রয়েছে এবং এই স্বাভাবিক অবস্থা ধরে রাখার জন্য বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ চিহ্নিত করেছে যে সমস্ত পয়েন্টগুলোতে যানজট এবং জটলা বাঁধে, সেই সমস্ত পয়েন্টগুলো ধরেই কিন্তু কাজ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গায় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এবং মানুষ যাতে নির্বিঘ্নে গরমুখো মানুষজন ঈদ করতে পারে এর জন্য কিন্তু খোঁজখবর রাখছেন এবং প্রতিদিন উনি বের হচ্ছেন রাস্তায় এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভাসমান যে দোকানপাট রয়েছে সেই সমস্ত দোকানপাট কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা সাধারণ 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করবো। এই ব্যাপারে আমি একজনের কাছে জানতে চাইবো যে রাস্তার কি অবস্থা দেখতেছে। রাস্তা তো বেহাল দশায়। এখন যে সামনে ঈদ, এই ঈদের মধ্যে যত অটোরিকশার কারণে ধরেন এই দুর্ঘটনা এদেশের শতকরা 80%, 80% দুর্ঘটনা অটোরিকশার কারণে। অটোরিকশা যদি এখান থেকে নিরসন না করে সরকার, তাহলে প্রতিরোধ
প্রতিদিনই এই দুর্ঘটনার শিকার এই সাধারণ জনগণের পড়তে হবে এবং তার পাশাপাশি যদি অটোরিকশা চলে তাদের জন্য আলাদা লেন করে দেওয়া হোক, তারা ওই লেনে চলুক। কারণ এই বড় গাড়ি মহাসড়কে হাইওয়েতে এই অটোরিকশা চললে এই বড় গাড়িগুলো চলতে পারতেছে না, মানুষের ঝামেলা হয়। তাছাড়াও আপনার এই যে মহাসড়কে অনেক রকম গাড়ি পার্কিং করে রাখতেছে, গাড়ি মহাসড়কগুলি আটকে রাখতেছে, যার কারণে এগুলি আসলে ঠিক না, এগুলি নিরসন করা দরকার অতিরিক্ত আমি মনে করি। অবশ্যই এরকম থাকলে তো অবশ্যই হবে। আমরা কিভাবে যাবো বাড়িতে, আমাদের যাওয়ার কোনো আমি ওই দেখতেছি না। তার কারণ হলো আজকে ঈদ কালকে যাই করতে হবে, এরকম সিচুয়েশন আর কি। আপনি শুনলেন যেমনটা বললেন, একজন লোক কিন্তু বললেন যে গরমুখ মানুষ যারা আছেন তার প্রধান যে বাধা সেটা হলো যে ব্যাটারি চালিত অটোরিক্সা, এগুলো যদি এখন থেকে বন্ধ না করা হয় তাহলে কিন্তু ঈদে গরমুখ মানুষের এবং যানজটের একটা কারণ হিসাবে তারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় কিন্তু যানজটের মূল কারণ ব্যাটারি চালিত অটোরিক্সা। তো সবকিছু মিলে কিন্তু ঈদে গরমুখ মানুষের স্বস্তি দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রায় মহাসড়কের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। এবার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ফেরি সংখ্যা বাড়ানো, নিরাপত্তা জোরদার সহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজনে আরও ফেরি সংযোজন করবে ঘাট কর্তৃপক্ষ। এদিকে যাত্রী ভোগান্তি নিরসন ও ঘাট এলাকায় চাঁদাবাজি রুখতে টহল বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথ। এই নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ঈদে ঘরমুখ মানুষের নিরাপদে পারাপার নিশ্চিত করতে ফেরি সংখ্যা বাড়ানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ১৭টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের নেয়া এসব পদক্ষেপ স্বস্তি এনে দেবে মনে করছেন সুবিধাভোগীরা। চিন্তায় রাহাজানি এইগুলো যেন না হয়, পুলিশ প্রশাসন যেন এগুলোর দিকে একটু নজর দেয়। ঈদের সময় যানজট যাতে না থাকে পুলিশ প্রশাসন সহযোগিতা করে সবসময়, এটাই আমাদের প্রত্যাশা। সবচেয়ে বড় কথা কি রোড কাটটা যেন ক্লিয়ার থাকে আর চিন্তায় রাজধানী ডাকাতিটা যাতে খুব কেয়ারফুল থাকে। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ সতর্কতা গ্রহণের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন। পাশাপাশি মলম পার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঈদে যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং ছিনতাইকারী যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটাতে পারে এবং বাসে যাতে অতিরিক্ত পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক মোবাইল পার্টি এবং আমাদের কন্ট্রোল রুম থাকবে। আমরা ওখানে সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি এবং এটি এক্সিকিউট করে আমরা একটা সুন্দর ঈদ মানুষকে উপহার দিতে চাই। ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের চলাচল বিঘ্ন করার জন্য সড়ক পথে বাস এবং অন্যান্য যানবাহন যাতে ঠিকঠাক ভাবে চলে, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সেই জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের দুইটি আরিচ এবং পাটুরিয়া ঘাটে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি এবং আরিচা কাজিরহাট নৌরুটে প্রস্তুত রয়েছে 6টি ফেরি। নির্বিঘ্ন হবে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।